আচ্ছা, চলুন আজ একটা দারুণ ব্যাপার নিয়ে কথা বলি। বাণিজ্যিক ব্যাংকগুলো ঠিক কিভাবে টাকা তৈরি করে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, টাকা তৈরি করে। এটা কিন্তু অর্থনীতির সবচেয়ে অবাক করা বিষয়গুলোর একটা। বাইরে থেকে দেখলে মনে হয় যেন কোনো জাদু হচ্ছে, কিন্তু এর পেছনে আছে একটা অসাধারণ আর খুব সহজ একটা পদ্ধতি। কখনো কি মাথায় এসেছে আমরা যে টাকাটা ব্যাংকে রাখি সেটা ঠিক কি হয়? ওটা কি স্রেফ একটা সিন্দুকে তালা দিয়ে রেখে দেওয়া হয়, নাকি এর পেছনে আরও অনেক বড় একটা গল্প আছে? চলুন আজ সেই রহস্যটাই সমাধান করা যাক। এই রহস্যটা বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে বাণিজ্যিক ব্যাংক জিনিসটা ঠিক কি আর এরা কিভাবে কাজ করে। চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। যদি খুব সহজ করে বলি, বাণিজ্যিক ব্যাংক হলো এমন একটা প্রতিষ্ঠান যারা লাভ করার জন্য ব্যবসা করে, আর তাদের ব্যবসার মূল জিনিসটাই হলো টাকা আর ঋণ। এই সংজ্ঞাটা হয়তো একটু কঠিন শোনাচ্ছে, তাই না? কিন্তু এর মানেটা খুবই সোজা। ব্যাংক মূলত দুটো কাজ করে। একদিকে তারা আমাদের মতো সাধারণ মানুষের কাছ থেকে টাকা আমানত বা ডিপোজিট হিসেবে নেয়, আর অন্যদিকে সেই জমানো টাকাটাই তারা অন্যদের ধার বা লোন হিসেবে দেয়। ব্যাস, এটাই হলো ব্যাংকের মূল ব্যবসা। এই নামগুলো তো আমাদের সবারই খুব চেনা, তাই না? যেমন ধরুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাংক বা আইসিআইসিআই ব্যাংক। এগুলো সবই হলো বাণিজ্যিক ব্যাংকের একেবারে জ্বলজ্বন্ত উদাহরণ। বেশ, তাহলে এই ব্যাংকগুলোর আসল কাজটা ঠিক কি? ওদের পুরো কাজকর্মটাকে না দুটো মূল ভাগে ভাগ করা যায়। চলুন দেখি সেগুলো কি কি। ব্যাংকের সবচেয়ে জরুরি বা প্রাইমারি কাজ হলো দুটো। এক, আমাদের টাকা আমানত হিসাবে নেওয়া। এটা কিন্তু ব্যাংকের জন্য একটা দায় বা লায়াবিলিটি, কারণ ব্যাংক সেই টাকাটা আমাদের ফেরত দিতে বাধ্য। আর দুই, সেই টাকাটাই আবার অন্য কাউকে ঋণ হিসেবে দেওয়া। এটা হলো ব্যাংকের সম্পদ বা অ্যাসেট, কারণ এই লোন থেকে ব্যাংক সুদ আয় করে, মানে একজনের থেকে টাকা নিয়ে অন্যজনকে ধার দেওয়া। তবে শুধু এই দুটো প্রধান কাজই নয়, ব্যাংকগুলো কিন্তু আরও অনেক রকম পরিষেবা দেয়। যেমন ধরুন বিভিন্ন ধরনের লোন দেওয়া বা আমাদের মূল্যবান জিনিসপত্র নিরাপদে রাখার জন্য লকারের ব্যবস্থা করা। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? ব্যাংকিংয়ের এই যে বেসিক মডেলটা, এটা শুধু আমাদের দেশেই নয়, বরং সারা বিশ্বেই একইভাবে কাজ করে। তো এবার আসা যাক আসল কথায়, সেই অংশে যেটাকে প্রায় ব্যাংকিং সিস্টেমের ম্যাজিক বলা হয়। এটাই হলো বাণিজ্যিক ব্যাংকগুলোর আসল ক্ষমতা, মানে ঋণ তৈরি করার প্রক্রিয়া। একটা প্রশ্ন তো মাথায় আসতেই পারে, তাই না? যদি ব্যাংক শুধু একজনের টাকা নিয়ে আরেকজনকে ধার দেয়, তাহলে অর্থনীতিতে নতুন টাকা আসছে কোথা থেকে? এখানেই লুকিয়ে আছে আসল ব্যাপারটা। এই সহজ 4টে ধাপে পুরো চক্রটা ঘুরতে থাকে। ব্যাপারটা কি খুব জটিল লাগছে? আরে একদমই না। চলুন একটা ছোট্ট উদাহরণ দিয়ে পুরো বিষয়টা বুঝে ফেলি। কথা দিচ্ছি, এরপর থেকে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ধরুন আপনি বা আমি কেউ একজন ব্যাংকে 10,000 টাকা জমা রাখলাম। আচ্ছা, ব্যাংকগুলো কিন্তু চাইলেই জমানোর সব টাকা ধার দিয়ে দিতে পারে না। তাদের একটা খুব জরুরি নিয়ম মানতে হয়, যেটা কেন্দ্রীয় ব্যাংক মানে আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ঠিক করে দেয়। নিয়মটা হলো জমার একটা নির্দিষ্ট অংশ, ধরা যাক 20% তাদের রিজার্ভে রাখতেই হবে। এটাকে বলে লিগ্যাল রিজার্ভ রেশিও বা সংক্ষেপে এলআরআর। এবার দেখুন আসল খেলাটা কোথায় হচ্ছে। এই টেবিলটা একটু মন দিয়ে দেখুন। প্রথম রাউন্ডে প্রাথমিক আমানত হলো 10,000 টাকা। ব্যাংক নিয়ম মেনে তার 20% মানে 2,000 টাকা রিজার্ভে রাখল, আর বাকি 8,000 টাকা অন্য কাউকে লোন দিয়ে দিল। এবার মজাটা দেখুন, যে 8,000 টাকা লোন নিল সেই টাকাটা তো আর হাওয়া হয়ে যায় না, তাই না? সেই ব্যক্তি ওটা খরচ করে, আর সেই টাকাটা ঘুরে ফিরে অন্য কারো হাত দিয়ে আবার কোনো না কোনো ব্যাংকের নতুন ডিপোজিট হিসেবেই জমা পড়ে। এটাই হলো দ্বিতীয় রাউন্ড। এখন ব্যাংকের কাছে নতুন আমানত এলো 8,000 টাকা। ব্যাংক আবার তার 20% রেখে বাকি 6,400 টাকা লোন দেয়। ব্যাপারটা খেয়াল করেছেন কিভাবে একটা টাকা থেকেই বারবার নতুন ঋণের জন্ম হচ্ছে? তাহলে প্রশ্ন হলো, এই চক্রটা থামবে কোথায়? আর মোট কত টাকার লেনদেন তৈরি হবে? এর উত্তরটা লুকিয়ে আছে একটা ছোট্ট ফর্মুলায়, যেটাকে বলে মানি মাল্টিপ্লায়ার বা অর্থগুণক। সূত্রটা একদম সহজ। 1কে এলআরআর দিয়ে ভাগ করতে হবে। আমাদের উদাহরণে এলআরআর হল 20%, মানে 0.2। তাহলে মাল্টিপ্লায়ার হল 1/0.2, অর্থাৎ 5। এর মানে হলো আমাদের প্রাথমিক আমানতটা আসলে 5 গুণ বেড়ে যাবে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? এর মানে হলো ব্যাংকিং সিস্টেমে যে প্রথম 10,000 টাকা ঢুকেছিল, সেটা এই মাল্টিপ্লায়ারের জোরে সব মিলিয়ে অর্থনীতিতে 50,000 টাকার যোগান তৈরি করে ফেলল। অবিশ্বাস্য, তাই না? মাত্র 10,000 টাকা থেকে 50,000 টাকা, এটাই হলো বাণিজ্যিক ব্যাংকের ঋণ তৈরির আসল ক্ষমতা। আমরা তো পুরো অঙ্কটা বুঝলাম, কিন্তু
আসল প্রশ্ন হল, এই ব্যাপারটা আমাদের জন্য এত জরুরি কেন? আমাদের দেশের অর্থনীতিতে এর প্রভাবটা ঠিক কি? চলুন এবার সেটাই দেখা যাক। একটা দারুণ উপমা আছে। বলা হয় যে ব্যাংক হলো একটা দেশের আর্থিক ব্যবস্থার হৃৎপিণ্ড। আমাদের শরীরে হার্ট যেমন রক্ত পাম্প করে পুরো শরীরকে বাঁচিয়ে রাখে, ব্যাংকও ঠিক সেভাবেই অর্থনীতিতে টাকার যোগান দিয়ে তাকে সচল রাখে। একটু ভেবে দেখুন, ব্যাংকগুলোর এই ঋণ দেওয়ার ক্ষমতার জন্যই তো আমাদের দেশের অর্থনীতি চলে। এই লোন নিয়েই নতুন নতুন ব্যবসা শুরু হয়, বড় বড় শিল্প কারখানা তৈরি হয়, আর দেশের অর্থনৈতিক উন্নতি হয়। এক কথায় বলতে গেলে ব্যাংকগুলো আমাদের সবার ছোট ছোট সঞ্চয়কে এক জায়গায় করে একটা বিশাল মূলধন তৈরি করে, আর সেই টাকাতে নতুন কাজের সুযোগ তৈরি হয়, আর দেশের অর্থনীতি চাকা ঘুরতে থাকে। দেশের সবচেয়ে বড় কোম্পানি থেকে শুরু করে আমাদের মতো সাধারণ সঞ্চয়কারী পর্যন্ত আমরা সবাই কিন্তু কোনো না কোনোভাবে এই বিশাল সিস্টেমটারই একটা অংশ। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই, ব্যাংক ছাড়া, মানে তাদের এই টাকা তৈরি করার ক্ষমতা ছাড়া, আজকের এই জটিল আর বিশাল অর্থনীতি কি এক মুহূর্তের জন্য চলতে পারত? ভাবার মতো বিষয়, তাই না?